দেশের তৈরি শ্রম খাতে আরো বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। জঙ্গিবাদের প্ররোচনায় পড়ে আর কোনো মায়ের কোল যেন খালি না হয় সেই লক্ষ্যে ব্যবস্থা নিবে অন্তর্বর্তী সরকার, জানালেন ডক্টর আসিফ নজরুল। এবং বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে বললেন খাদ্য উপদেষ্টা। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের তৈরি শ্রম খাতে আরো বিদেশি বিনিয়োগের আকর্ষণ করার প্রয়াসে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের তৈরি খাতে আরো বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার প্রয়াসে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। ডক্টর ইউনূস বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করার সময় থেরেসা মেকে বলেন, শ্রম ইস্যুটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের অন্যতম এবং আমরা সব শ্রম সমস্যার সমাধান করতে চাই। থেরেসা মে বাংলাদেশের সঙ্গে শ্রম ইস্যুতে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে মানব পাচার ও অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা করেন। আইনি মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি ঝুঁকি ও অনিয়মিত অভিবাসন কমিয়ে দেবে এবং মানব পাচারের বিরুদ্ধে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। থেরেসা মেকে জুলাই-আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও মোরাল বিষয়ক বই আর্ট অব ট্রায়াম্ফের একটি অনুলিপি উপহার দেন অধ্যাপক ইউনূস। 14 নভেম্বর 2005 তারিখে জেএমবির ঘৃণ্য বোমা হামলায় প্রাণ হারানো বিজ্ঞ বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ের আত্মার স্মরণে শোকসভার আজ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের জঙ্গিবাদের প্ররোচনায় পড়ে অকালে প্রাণ হারায় অসংখ্য মেধাবী সন্তান। জঙ্গিবাদের প্ররোচনায় পড়ে আর কোনো মায়ের কোল যেন খালি না হয় সেই লক্ষ্যে উল্লেখযোগ্য ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। তিনি আরো বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশ, জাতি ও দেশের মানুষকে রক্ষা করতে হলে জঙ্গিবাদের নির্মূল করার বিকল্প নাই। দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরো কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে এবং খেয়াল রাখতে হবে সুযোগ দিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে, আমাদের অগ্রযাত্রাকে যেন ব্যাহত করতে না পারে, দেশি বিদেশি কোনো না। পিলখানা হত্যাকাণ্ডের 14 বছর পর তৎকালীন বিডিআরের এক সিপাহীর দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে সংবাদ প্রকাশিত হওয়ায় দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা। আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার তথ্য থাকলেও তাদের ন্যূনতম জিজ্ঞাসাবাদেরও করেননি মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। বিস্তারিত টেক্সট রিপোর্টে। পিলখানা হত্যাকাণ্ডের 2 বছর আগে থেকেই এর পরিকল্পনা করা হয়েছিল। তদন্ত কমিটির কাছে বিডিআরের সিপাহী মোহাম্মদ আশরাফুল আলমের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছিল। জবানবন্দিতে বলা হয়েছিল, দেশের ইতিহাসে নৃশংসতম ঘটনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য 2017 সালেই বিপদগামী বিডিআর সদস্যরা ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং শেখ সেলিমের সঙ্গে যোগাযোগ করেন। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগেই বেশ কয়েকবার তাপসের সঙ্গে তাদের বৈঠক হয়। বর্বরচিত ওই ঘটনার পর বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এবং তদন্ত কমিটির কাছে দেয়া বিডিআরের খুনি সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য উঠে আসলেও হত্যা পরিকল্পনায় সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা তো দূরের কথা, তারা জিজ্ঞাসাবাদেরও বাইরে থেকে যান। বিডিআরের ওই সদস্যের দেয়া স্বীকারোক্তি মতে হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা বিডিআর সদর দপ্তরের ভেতরে ও বাইরে দফায় দফায় বৈঠক করেন। এছাড়া বিডিআরের তৎকালীন ডিজি ও তার সহধর্মিণীকে হত্যার অনুমোদন করেন ব্যারিস্টার তাপস। অস্ত্রাগার লুট সহ সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন জনকে দলে দলে ভাগ করে দেওয়া হয়েছিল। আশরাফুল আলম জবানবন্দিতে বলেন, ওই দিন ডিএডি হারুন জানিয়েছিলেন, যেদিনই দরবার হোক সেদিনই অফিসারদের জিম্মি করা হবে এবং সকল দাবি দেওয়া প্রধানমন্ত্রীকে জানানো হবে। দাবি দেওয়া পূরণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করলে অফিসারদের ছেড়ে দেওয়া হবে।
বিডিআরের ডিজি সহ অন্যান্য অফিসারদের হত্যার পর লাশ গুম করা থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছিল পরিকল্পনা মাফিক। দেশের একটি প্রভাবশালী গণমাধ্যম ওই বিডিআর সদস্যের জবানবন্দির আলোকে প্রতিবেদন প্রকাশের পর দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এসএসসি ও সমমানের পরীক্ষা 2025 সালে অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে, যা চলবে 9 ডিসেম্বর পর্যন্ত, এবং নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে 27 নভেম্বরের মধ্যে। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণের শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীরা। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে। বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে। বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। আলী ইমাম মজুমদার জানান, চলতি বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। 17 নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার 5.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি 1.5 লাখ টন ধান ও গম আমদানি করা হবে। উপদেষ্টা জানান, এবার আমনের দাম কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে। বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে। তিনি আরো জানান, বর্তমান সরকার খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাব পড়বে দামে। ধান চালের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম সহ আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও লক্ষ্যমাত্রা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। নিউজ ডেস্ক, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের যুদ্ধের অবসান এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তির সংলাপ শুরু করার জন্য ইউক্রেনের বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জয়ী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেনে যুদ্ধের অবসান এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সংলাপ শুরু করার জন্য ইউক্রেন বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপনারা শীঘ্রই ইউক্রেন বিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষ দূতকে দেখতে পাবেন, এমন একজন যার উপর আমরা আস্থা রাখতে পারি। তার মূল দায়িত্ব হবে এই যুদ্ধের একটি সমাধান খোঁজা এবং উভয় পক্ষকে শান্তি সংলাপের টেবিলে নিয়ে আসা। ইতিমধ্যে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের নাম প্রকাশও করেছেন ট্রাম্প। তবে নতুন মার্কিন প্রশাসনে কে ইউক্রেন বিষয়ক বিশেষ দূত হতে যাচ্ছেন, ফক্স নিউজের সাক্ষাৎকারে সে সম্পর্কিত কোনো ইঙ্গিত দেননি ডোনাল্ড ট্রাম্প। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য তদবিরের জেরে কয়েক বছর টানাপোড়েনের পর গত 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এই অভিযানে গত প্রায় 3 বছরে উভয় পক্ষের হাজার হাজার সামরিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। 2023 সালে মস্কো একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে কিয়েভ শান্তি সংলাপে আসলে ইউক্রেনের সামরিক অভিযান বন্ধ করবে রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুতিনের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে কোনো প্রকার সংলাপে যাবে না কিয়েভ। এদিকে ইউক্রেনে যখন অভিযান শুরু করে রুশ বাহিনী, সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধার পর বাইডেন প্রশাসন দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের সমর্থনে দাঁড়িয়ে যায় এবং রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলার সহায়তা প্রদান করতে থাকে। তবে ডোনাল্ড
ট্রাম্প শুরু থেকেই এই যুদ্ধে ওয়াশিংটনের অর্থ সহায়তা নিয়ে কঠোর সমালোচনা করে আসছেন। সেই সঙ্গে একাধিকবার তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট হলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। ফক্স নিউজকে ট্রাম্প জানান, গত সপ্তাহে জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বিস্তৃত বৈঠকের ইচ্ছেও রয়েছে তার। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। এক ছাদের নিচে দেখতে দেখতে 6টি বছর কাটিয়ে ফেললেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। 14 নভেম্বর তাদের 6ষ্ঠ বিবাহ বার্ষিকী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক ছাদের নিচে দেখতে দেখতে 6টি বছর কাটিয়ে ফেললেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। 14 নভেম্বর তাদের 6ষ্ঠ বিবাহ বার্ষিকী। কিন্তু এই বছরটি এবার একটু বিশেষ রণবীর দীপিকার জন্য, কারণ মাস কয়েক হলো নতুন সদস্যের আগমনে ঘর আলো হয়েছে এই দম্পতির। অর্থাৎ এবার মেয়েকে নিয়েই বিবাহ বার্ষিকী কাটাবেন তারা। এদিন বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক মাধ্যমে স্ত্রী দীপিকাকে আদুরে বার্তা দিলেন রণবীর সিং, সঙ্গে ভাগ করে নিলেন এক গুচ্ছ ছবি। কিন্তু ছবির কোথাও রণবীরকে দেখা যায়নি, রয়েছেন শুধুই দীপিকা। ইনস্টাগ্রামে সেই পোস্টে একটি ছোট ভিডিও ছিল, সেখানে দেখা যায় হাসিতে ফেটে পড়েছেন দীপিকা। হাসতে হাসতে চোখে পানিও চলে এসেছে তার। 2013 সালে সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক ছবি গালিও কি রাসলীলা রামলীলার সেটে রণবীর ও দীপিকার প্রেম শুরু হয়। পরবর্তীকালে তারা বানসালির পরিচালনায় 2015 সালে বাজিরাও মাস্তানি এবং তারপর 2018 সালে পদ্মাবতে একসঙ্গে কাজ করেন। সে বছরই 14 নভেম্বর ইতালির লেক কোমোতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে 4 হাত এক করেন রণবীর দীপিকা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। পোকার উৎপাতে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ থাকার নজির বধামশা দেখা যায় না, কিন্তু তারই প্রমাণ মিলল ভারত দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-20 সিরিজে। বিস্তারিত বৃষ্টি দাদুলের প্রতিবেদনে। ভারত দক্ষিণ আফ্রিকায় তৃতীয় টি-20 ম্যাচ দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ার কারণে নয়, সেঞ্চুরিয়ান 18 মিনিটেই খেলা বন্ধ ছিল এক ধরনের পিঁপড়ের কারণে। পোকার উৎপাতে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ থাকার নজির হামেশা দেখা যায় না। অতিথি বৈচিত্র্যের কারণে ক্রিকেট ম্যাচ সাময়িক বা পুরোপুরি বন্ধ রাখার নজিরও রয়েছে। 2019 সালে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ চলাকালীন মাঠে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসেছিল। ম্যাচের 48তম ওভারে তখন 194 রানে 8 উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। মৌমাছি মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা মাটিতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর সেই মৌমাছি ঝাঁক অবশ্য চলে যায়। মাঠে সাপ ঢুকে গিয়ে খেলা বন্ধ থাকার নজিরও আছে। লঙ্কান প্রিমিয়ার লিগে গত বছর ঘটেছিল তেমনই এক ঘটনা। সাকিব আল হাসানের গল টাইটেন্সের সঙ্গে ডাম্বুলারার ম্যাচে সাপ ঢুকে পড়ে খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। 2022 সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে দ্বিতীয় টি-20 ম্যাচেও এমন কিছুর সাক্ষী হয়েছেন দর্শকরা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের তৈরি শ্রম খাতে আরো বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। জঙ্গিবাদের প্ররোচনায় পড়ে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সেই লক্ষ্যে ব্যবস্থা নিবে অন্তর্বর্তী সরকার, জানালেন ডক্টর আসিফ নজরুল। এবং বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে বললেন খাদ্য উপদেষ্টা। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।